হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা তোমাদের জন্য আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য একটা স্পেশাল জিওগ্রাফি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো সামনে রয়েছে গ্রুপ সি এবং ডির এক্সাম। তো তার জন্য আমরা কিন্তু প্রতিদিন তোমাদের জন্য ফ্রি ক্লাসেস নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে। অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি উত্তরপ্রদেশ। তো প্রত্যেকেই জানি গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ডে অবস্থিত, যেখান থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। যদিও উত্তরাখণ্ড থেকে যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়নি, ওখান থেকে ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে, যেটা পরবর্তীকালে আমাদের দেবপ্রয়াগে এসে অলকানন্দের সাথে মিলিত হয়ে তার নাম গঙ্গা হিসেবে প্রবাহিত হয়েছে। কিন্তু আমরা তবু বলবো গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, এটা আমরা বলে থাকি। তো এটা আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। যেটা আমাদের রয়েছে সেকেন্ড প্রশ্ন কি বলেছে, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? দেখো আমাদের ভারতের রয়েছে খুব দীর্ঘ উপকূল ভাগ রয়েছে। তার মধ্যে কেরালার যে উপকূল ভাগ, চারটে অপশন রয়েছে: মালাবার উপকূল, করমন্ডল উপকূল, কঙ্কন উপকূল, কোনোটিই নয়। তো আমরা প্রত্যেকেই জানি কেরালার উপকূল মালাবার উপকূল নামে পরিচিত, যেখানে ভাস্কো ডা গামা কিন্তু এখানে এসেছিলেন। আর যেটা আমাদের করমন্ডল উপকূল, যেটা কিন্তু তামিলনাড়ুর উপকূলকে করমন্ডল উপকূল বলা হয়। আর মহারাষ্ট্র এবং গোয়া যে উপকূল, যে নিচের অংশ, এটা যে গোয়া, আমাদের কর্ণাটক, এগুলো হচ্ছে কঙ্কন উপকূল নামে পরিচিত। আশা করি বোঝা গেল। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা পাচ্ছ এখান থেকে ডাব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য বিশেষ একটা প্র্যাকটিস সেট, যেটা কিন্তু সলিউশন সহ তোমরা পেয়ে যাবে মাত্র 120 টাকায়। এর জন্য নিচে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। সেখানে তোমরা এই প্র্যাকটিস সেটটা পেয়ে যাবে, যেখানে প্র্যাকটিস সেট উইথ সলিউশন তোমরা পেয়ে যাবে। এখানে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, সেগুলো আমরা কিন্তু তোমাদের সলভ করে দেবো। তাহলে আর দেরি না করে আজকেই এটা কালেক্ট করে নাও, কারণ এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই। আর এই স্টাডি মেটেরিয়াল কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমরা 100% কমন পাবে, এটা আমাদের গ্যারেন্টি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। নিচের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়? দেখো, যে নদীগুলো হিমবাহ থেকে উৎপন্ন হয় সেগুলো বরফ গলা জলে পুষ্ট হয়, কিন্তু যে নদীগুলো মালভূমি থেকে উৎপন্ন হয় সেগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট হয় না। চারটে অপশন রয়েছে: তিস্তা, গঙ্গা, জলঢাকা এবং সুবর্ণরেখা। এর মধ্যে তিস্তা নদী, গঙ্গা নদী, জলঢাকা নদী, এগুলো সব হিমবাহ থেকে উৎপন্ন, যার মধ্যে গঙ্গা তো আমরা পড়েছি গঙ্গোত্রী হিমবাহ থেকে গঠিত। কিন্তু সুবর্ণরেখা যে নদী, সেটা ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন, সেই জন্য এটা কিন্তু বরফ গলা জলে পুষ্ট নয়, এটা আমাদের বৃষ্টির জলে পুষ্ট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিম্নের কোন শহর? দেখো, সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল, যেটা কি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী স্যারের সময়, তিনি ভারতের যে চারটে গুরুত্বপূর্ণ শহরকে একসাথে যুক্ত করেছিলেন হাইওয়ের মাধ্যমে। সেই চারটি শহর কি কি ছিল? এদিকে ছিল মুম্বাই, এদিকে দিল্লি, এদিকে কলকাতা, এদিকে চেন্নাই। তো সোনালী চতুর্ভুজের মধ্যে একটাই শহর এখানে দেখতে পাচ্ছি, অপশন এ মুম্বাই। বাকি ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, নাগপুর, এগুলো কিন্তু গোল্ডেন কোয়াড্রিলেটারের মধ্যে পড়ছে না। আশা করি বোঝা গেল। এর মধ্যে বাকি চারটের মধ্যে তিনটে চেন্নাই, কলকাতা এবং দিল্লি। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? চারটে অপশন রয়েছে: গরুমারা জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং সিঙ্গলীলা জাতীয় উদ্যান। প্রত্যেকেই জানি এক শৃঙ্গ গন্ডার আমরা দেখতে পাই জলদাপাড়া জাতীয় উদ্যানে, যেখানে কিন্তু আমরা অনেকেই ঘুরতে গিয়েছি। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে গুরুত্বপূর্ণ, কান্ডালা পোর্ট বা কান্ডালা বন্দর কোন রাজ্যে রয়েছে? চারটে অপশন: রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানা। তো আমরা প্রত্যেকেই জানি সবচেয়ে লম্বা কোস্ট লাইন রয়েছে গুজরাটে, যেখানে কান্ডালা পোর্ট, যেটা একদম সিন্ধু সভ্যতার সময় থেকেই এই ধরনের বিভিন্ন পোর্ট আমরা কিন্তু দেখেছি, তার মধ্যে লোথাল ছিল। এই কান্ডালা পোর্ট কিন্তু বর্তমানে ভারতের বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ পোর্ট, যেটা মিডল ইস্ট থেকে বা ইউরোপ থেকে যেসব মানে যে আমাদের জিনিসপত্র জাহাজ আছে, সেগুলো কিন্তু কান্ডালা পোর্টে এখানে এন্টার করে। দেখি, খুবই গুরুত্বপূর্ণ পোর্ট, যেটা আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ, ব্রাইটেস্ট স্টার কোনটা? অপশন রয়েছে বুধ, শুক্র, মঙ্গল, শনি। অনেকের মনে হতে পারে যেহেতু সূর্যের সবচেয়ে কাছে বুধ গ্রহ রয়েছে, সেটা উজ্জ্বলতম, কিন্তু না, অ্যান্সার হবে শুক্র। কারণ শুক্র গ্রহ হচ্ছে সব থেকে গরম বা হটেস্ট, তার কারণ শুক্রের যে ক্লাউড, তার যে আবহাওয়া বা অ্যাটমসফিয়ার,
সেটা এত গরম, সেই কারণে শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে গরম বা হটেস্ট মানে গ্রহ হিসেবে রয়েছে। বুধের থেকেও কিন্তু অনেক গরম শুক্র। সেই জন্য আমরা শুক তারা বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তারা নয়, ওটা একটা গ্রহ। পরবর্তী প্রশ্ন, জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? চারটে অপশন রয়েছে, তিস্তা, তোরসা, জলঢাকা, কাবেরী। তো প্রত্যেকেই জানি জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিস্তা নদী, যেটাকে নর্থ ইন্ডিয়ার লাইফলাইন বলা হয়, যার উপরে ভারতের কিন্তু অনেক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, যেটা আমাদের প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তী প্রশ্ন, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? চারটে অপশন রয়েছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। দেখো, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলে উত্তরপ্রদেশ হয়, কিন্তু আয়তনের দিক থেকে উত্তরপ্রদেশ কিন্তু একসময় বড় রাজ্য ছিল, কিন্তু উত্তরপ্রদেশ থেকে যখন উত্তরাখণ্ড ভাগ হয়ে যায়, তারপর আর উত্তরপ্রদেশ আয়তনের দিক থেকে বৃহত্তম নেই। তো বর্তমানে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান, কারণ এর মধ্যে থর ডেজার্ট রয়েছে, লোক সংখ্যা কম হলেও এরিয়ার দিক থেকে কিন্তু সবচেয়ে বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। আর সবচেয়ে বেশি বনভূমি কোথায় রয়েছে সেটা বললে আমরা বলবো মধ্যপ্রদেশে রয়েছে সবচেয়ে বেশি বনভূমি। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? চারটে অপশন রয়েছে, নদিয়া, বীরভূম, আলিপুরদুয়ার এবং মালদা। তো এক্ষেত্রে জানি আমরা প্রত্যেকে যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। কেউ যদি ইস্কন গিয়ে থাকো ট্রেনে করে, তাহলে দেখবে যে কর্কট ক্রান্তি রেখা ক্রস করার সময় রাস্তার ধারে অনেক জায়গায়, বাহাদুরপুর থেকে কেউ যদি যাও, দেখতে পাবে ওখানে লেখাই গেছে যে এই জায়গার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশকে ভেঙে কোন রাজ্যটা তৈরি করা হয়েছে? চারটা অপশন, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, হরিয়ানা। প্রত্যেকেই জানি 2000 সালে তিনটে রাজ্যকে ভাঙা হয়েছিল। একটা ঝাড়খণ্ড, আমাদের বিহারকে ভেঙে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড। তো তার মধ্যে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড়, এটাও কিন্তু 2000 সালেই তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদী অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে? চারটে অপশন, সুবর্ণরেখা, দামোদর, নর্মদা এবং কাবেরী। তো প্রত্যেকেই জানি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী, যেটা পশ্চিম বাহিনী হয়ে খাম্বাদ উপসাগরে গিয়ে পড়েছে। তো প্রত্যেকে এটা সম্পর্কে জানি, নর্মদা নদী যেটা হচ্ছে ভারতের একটা গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? চারটে অপশন রয়েছে, মলয়াদ্রি, সহাদ্রি, হিমাদ্রি, কোনটি না। তো প্রত্যেকেই জানি পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহাদ্রি, আর পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। আর হিমাদ্রি হচ্ছে হিমালয়ের যে উঁচু অংশ হিমাদ্রি, সেটাকে হিমাদ্রি বলা হয়। তার নিচে হিমাচল, আর এবং সবচেয়ে নিচের শিবালিক বলা হয়। অর্থাৎ যদি বলা হয় কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে, হিমালয়ের কোন অংশে, সেটা হবে হিমাদ্রি, কারণ হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ অংশকে বলা হয়ে থাকে। সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে রয়েছে? চারটে অপশন, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, সিকিম। তো সহ্যাদ্রি পর্বতমালা রয়েছে মহারাষ্ট্র ডিস্ট্রিক্টের মধ্যে, যেখানে কিন্তু সহ্যাদ্রি পর্বতমালা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি? দেখো, রামসার সাইট বেসিক্যালি ইরানের রামসার সম্মেলনের পরে যেসব জলাভূমি রয়েছে যেগুলোকে সংরক্ষণ করার জন্য এরকম রামসার সাইট করা রয়েছে। চারটে অপশন, চিল্কা হ্রদ, রেণুকা জলাভূমি, সুন্দরবন এবং ইয়শবন্ত সাগর। তো প্রত্যেকেই জানি সবচেয়ে বৃহত্তম রামসার সাইট যেটা ভারতে রয়েছে সেটা হচ্ছে সুন্দরবন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? চারটে অপশন রয়েছে, কুঞ্চিকাল, ধোঁয়াধার, অ্যাঞ্জেল এবং হুড্রু। তো পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে এঞ্জেল ফলস। কেউ যদি হয়তো কেউ না গিয়ে থাকলেও অনেক ভিডিও দেখেছো যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে, তখন দেখেছো যে এঞ্জেল ফলসের উপর দিয়ে যখন হেলিকপ্টারে যাওয়া হয়, যে নিচের যে অংশটা জাস্ট লাইক এ হেভেন হিসাবে ফিল হয়, যেন স্বর্গ থেকে কেউ দেখছে, এতটাই উঁচু কিন্তু এই জলপ্রপাতটা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দেখো, পৃথিবীর দীর্ঘতম যদি নদী বলা হয়, চারটে অপশন, নীল নদ, অ্যামাজন, মিসিসিপি, রাইন। প্রত্যেকেই জানি দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, যেটাকে মিশরকে নীল নদের দান বলা হয়, কারণ মিশরের যে শহরগুলো রয়েছে সব কিন্তু নীল নদের কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু যদি বলা হয় সবচেয়ে বেশি ওয়াটার ক্যাপাসিটি বা জল পরিবহন করে, সেটা কিন্তু অ্যামাজন ফরেস্ট, অ্যামাজন নদী রয়েছে, যেটা ব্রাজিলে অবস্থিত। এবং মনে রাখবে, এই যে একমাত্র পৃথিবীর নদী যার উপরে কিন্তু কোনো ব্রিজ নেই, সেটা কিন্তু অ্যামাজন নদী। অ্যামাজন নদীর উপরে কিন্তু কোনো ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার জলের এত বেশি ফ্লো এর কারণে। ওকে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটে অপশন রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, সিঙ্গলীলা, গর্ডিয়ান অস্টিন। প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। অনেকেই হয়তো ঘুরতে গিয়েছো।
আর যদি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে গডউইন অস্টিন, যেটা K2, যেটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত। আর কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। মানে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা ভারতে রয়েছে সেটা কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কেউ দার্জিলিং ঘুরতে গেলে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখেছো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? প্রত্যেকেই জানি যমজ গ্রহ মানে যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। তো এর মধ্যে শুক্র গ্রহের আকৃতি পৃথিবীর মতোই হয় এবং পৃথিবীর থেকে সবচেয়ে কাছে শুক্র গ্রহ রয়েছে। এই কারণে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? ব্লু আর্থ বলা হয়। তাহলে এটা আমাদের পৃথিবীকে বলা হয়। চারটে অপশন ছিল ইউরেনাস, নেপচুন, পৃথিবী, মঙ্গল। তো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, কারণ একমাত্র জল রয়েছে সৌরজগতে পৃথিবীতে। সেই জন্য সূর্য আমাদের মহাকাশ থেকে সূর্যকে, আমাদের পৃথিবীকে নীল দেখায়, এই জন্য সূর্যকে নীল গ্রহ বলা হয়ে থাকে। কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? চারটে অপশন রয়েছে বুধ, শনি, শুক্র, মঙ্গল। তো এর মধ্যে শনি গ্রহের ঘনত্ব কিন্তু সবচেয়ে কম। দেখো আমাদের বুধ, শুক্র, মঙ্গল এগুলো কিন্তু মানে কঠিন, মানে এই গ্রহগুলো কিন্তু মানে শক্ত, মানে যেগুলো আমাদের বলি ম্যাটারের দিক থেকে যে কঠিন। কিন্তু বৃহস্পতি, শনি এগুলো কিন্তু গ্যাস, এগুলো কিন্তু গ্যাস বেলুনের মতো, ঠিক আছে? তো বৃহস্পতিরও ঘনত্ব কম, শনিরও ঘনত্ব কম, কিন্তু বৃহস্পতির ঘনত্ব একটু বেশি। তার কারণ বৃহস্পতির এতটা বড় ভর এবং এত অ্যাস্ট্রয়েড ওখানে গিয়ে পড়ে, সেই কারণে বৃহস্পতির ঘনত্ব কিন্তু একটু বেড়ে যায়। কিন্তু শনি গ্রহ ঘনত্ব কিন্তু সবচেয়ে কম, এটাও কিন্তু একটা গ্যাস বেলুনের মতো দুটোই। অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? চারটে অপশন ব্যারাকপুর, হুগলি, দুর্গাপুর, হলদিয়া। অনুসারী শিল্প বলা হয় কোনো একটা মূল শিল্পকে কেন্দ্র করে যখন তার চারিদিকে একাধিক শিল্প গড়ে ওঠে সেটাকে বলা হয় অনুসারী শিল্প। তো হলদিয়াতে বিভিন্ন যে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে সেগুলোকে কেন্দ্র করে চারিদিকে একাধিক শিল্প গড়ে উঠেছে, সেই কারণে হলদিয়াকে বলা হয় অনুসারী শিল্প। ওকে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? চারটে অপশন বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন। প্রত্যেকেই জানি বাংলাদেশের সঙ্গে আমরা সবচেয়ে লংগেস্ট বর্ডার শেয়ার করছি। অনেক এরকম জায়গা রয়েছে টোটালি আনপ্রোটেক্টেড, মানে একটা মানে রাস্তার এদিক ওদিক, এটা বাংলাদেশ ওটা ভারত। তো সেই কারণে বাংলাদেশের সঙ্গে ভারত সবচেয়ে বেশি সীমানা কিন্তু শেয়ার করছে। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? চারটে অপশন কিবিথু, ইন্দিরা পয়েন্ট, গুয়াহারমতি এবং ইন্দিরা কল। এর মধ্যে ইন্দিরা কল ভারতের উত্তরতম বিন্দু, যেটা বর্তমানে লাদাখে অবস্থিত। ইন্দিরা পয়েন্ট যেটা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ অংশ, সেটা ইন্দিরা পয়েন্ট অবস্থিত। কিবিথু যেটা আমাদের পশ্চিম পূর্ব দিকে অবস্থিত, কিবিথু অরুণাচল প্রদেশ। আর গুহারমতি যেটা পশ্চিমে গুজরাটে অবস্থিত, পশ্চিমতম বিন্দু। তো চারটে পয়েন্ট যেটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে রয়েছে। কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? চারটে অপশন অরুণাচল প্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। তো সবচেয়ে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে? মধ্যপ্রদেশই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো রয়েছে? আমরা জানি পশ্চিমবঙ্গে বর্তমানে 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে গঠিত হয়েছে? চারটে অপশন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়। তো ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র তেলেঙ্গানা রাজ্যে গঠিত হয়েছে। হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? চারটে অপশন রূপনারায়ণ, সুবর্ণরেখা, নর্মদা, তাপ্তি। প্রত্যেকে জানি, অনেকে ঘুরতেও গিয়েছি, যে সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত হুড্রু জলপ্রপাত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। আজকে লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংগঠিত হয়? থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তাই তো? তো এখানের মধ্যে অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কারণ এখানেই মেঘ, জল, সমস্ত ধরনের যে ন্যাচারাল অ্যাক্টিভিটি, প্রাকৃতিক দুর্যোগ সব কিন্তু এখানেই সৃষ্টি হয়। অর্থাৎ এই স্তরে কিন্তু আবহাওয়া সংগঠিত হয়, এই জন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আর এর এর উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কোনো রকমের অ্যাক্টিভিটি বা এসব হয় না, সেই জন্য সেটাকে বলা হয় শান্ত মণ্ডল। তো ওখান দিয়েই আমাদের এরোপ্লেন থেকে শুরু করে সবকিছু যাওয়া আসা করে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। ধন্যবাদ।